বাংলাদেশের অর্থনীতির এক শক্তিশালী প্রাণকেন্দ্র ঢাকার অদূরেই অবস্থিত গাজীপুর জেলা। বুঝতেই পারছেন, স্টার নিউজের ইলেকশন ট্রাভেলের চাকা ঘুরবে আজ গাজীপুরের পথে। শুনবো এখানকার মানুষের কথা, ভোট নিয়ে তাদের ভাবনা আর আগামীর বাংলাদেশে তাদের প্রত্যাশার গল্প। চলুন শুরু করা যাক। চলে এলাম জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে। প্রতিদিন এই স্টেশনে হাজারো মানুষ যাতায়াত করে, কেউ কাজে, কেউ নতুন কাজের খোঁজে, আর কেউ বা বাড়ি ফেরার তাড়ায়। প্রতীক্ষার এই স্টেশনে আজ জানার চেষ্টা করব ভোটের ট্রেন তাদের জন্য কি কি বার্তা নিয়ে আসে। চলুন তাহলে স্টেশনের ভেতরে যাওয়া যাক। প্ল্যাটফর্মে অপেক্ষমান কিছু যাত্রী দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? আমরা মূলত আসছিলাম স্টার নিউজ থেকে। আমাদের নির্বাচন কেন্দ্রিক একটি প্রোগ্রাম হচ্ছে, যেটা হচ্ছে ইলেকশন ট্রাভেল। তো আপনারা তো ইতিমধ্যেই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই করা নাড়ছে। তো নির্বাচন নিয়ে আসলে মানুষের ভাবনা কি, সেই ভাবনাগুলোই আমরা আসলে জানতে চাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের যে ভোটের ট্রেন, সেটা কি কি বার্তা নিয়ে আসে, কি কি তারা ভবিষ্যতে জনগণের জন্য আসলে কাজ করে, কি মনে হয় আপনাদের কাছে? ভোটের ট্রেন কি বাংলাদেশে ভালো বার্তা নিয়ে আসে? ভোটার হয়েছে 18 সালেও আমাদের ভোট দেওয়ার একটা ইয়ে ছিল, কিন্তু আমরা দিতে পারি না ভাই, দিই নাই। তখন দেখা গেল যে ভোটার আগেই শুনছি যে রাতারাতি ভোট হয়ে গেছে, যার কারণে 18 সালে যে ভোট সেটা দেওয়া হয় নাই। ফার্দার আমাদের যে 24 সালে ভোট হয়েছে, 24 সাল বলতে 23-এর শেষে বা 24-এর শুরুতে যে ভোট হয়েছে, সেখানেও দেখা গেল অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ার কারণে সেখানে আমরা ভোট দেওয়া হয় না আমাদের। আপনার একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে যদি জিজ্ঞেস করি, এক কথায় উত্তর, যে এখন যে দুইটি দল আছে তাদের মধ্যে থেকে কে ক্ষমতা আসতে পারে, কি মনে হচ্ছে আপনাদের? বিশেষ করে ডাবিতে, জাবিতে বা জগন্নাথের যে দলটা কখনো এর আগে কোনো একটা সিঙ্গেল ইয়েতে টিকতে পারে নাই, কোনো একটা সম্পাদকীয় পোস্টে, ঠিক ওইটার এবার ভূমিধর জয় হয়েছে। তো এই জন্য আগের পরিসংখ্যানগুলো আর এবারের পরিসংখ্যানটা সম্পূর্ণ আলাদা, এই জন্য প্রেডিক্ট করা অনেক বেশি কঠিন। পরিসংখ্যানটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই তো? ভাইয়ের কাছে একটু জানতে চাই, এই যে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছিল, জাতীয় নির্বাচনে যেহেতু একচেটিয়ে একটি দল আমরা বলতেই পারি তারা জিতে এসেছে, এটা কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? আপনার সাধারণ মানুষ হিসেবে কি দেখছেন? আমার কাছে মনে হয়, যেহেতু আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার কাছে মনে হয় যে যারা আমরা ভার্সিটিতে আসি, আমরা যারা ভোট দিচ্ছি, আমরা তো অবশ্যই সচেতন। তো একইভাবে আমরা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে উঠে আসছি, তাই না? তো আমাদের তো পরিবার আছে, তো আমরা যাদেরকে ভোট দিচ্ছি এখন, আমি মনে করি যে আমরা পরিবারেও তো আমরা সেভাবে বোঝাবো যে তারা ভালো একটা দল সিলেক্ট করে। আমার কাছে মনে হয় যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো অনেক বড় একটা প্রভাব ফেলবে। গণভোট ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে, যদি হ্যাঁ দেয়া হয় তাহলে গণভোট দেশের জন্য ভালো হবে। আপনারা কি মনে করছেন? জি, গণভোটের যে বিষয়গুলো আমরা জানি বা যেগুলো আমাদের সামনে এসেছে, যে গণভোটটা মূলত হচ্ছে আমাদের আগের যে সরকার ব্যবস্থা ছিল, সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ব্যালেন্স ছিল না। এখানে প্রধানমন্ত্রীর কাছে সর্বোচ্চ ক্ষমতা ছিল, তো এখানে ব্যালেন্স করা। দ্বিতীয়ত হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, পিএসসি বা বিচার বিভাগের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো স্বাধীনতা দেওয়া, বা এখানে বিরোধী দল, সরকার দল, দুই দলের মধ্যে থেকে অংশগ্রহণ থাকবে, যার কারণে তখন আমরা মনে করি যে এগুলোর মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে, স্বচ্ছতা থাকবে, একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আপনার কাছে আরেকটু জানতে চাই, আসলে অনেকদিন পর, যেহেতু 17 বছর, অনেকেই বলছেন, সাধারণ মানুষ বলছেন, জনগণ বলছেন যে 17 বছর বাংলাদেশের যে ভোটাধিকার ছিল, সেই ভোটাধিকার হরণ করা হয়েছিল। তো যেহেতু 17 বছর পর একটি অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে একটি সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিবে, তো আপনারা আসলে কি কি পরিবর্তন চাচ্ছেন এই নির্বাচনে? অবশ্যই, যেহেতু 24-এর একটা আকাঙ্ক্ষা ছিল আমাদের যে আমরা একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ তৈরি করব, নতুন যে সরকারি গঠন হবে, আমরা অবশ্যই চাইবো সেখানে যাতে কোনো বৈষম্য না থাকে। বিশেষ করে আমাদের দেখা যায় যে বাংলাদেশে এক শ্রেণী ধনী হচ্ছে, তারা ধনী হচ্ছে, এবং গরিবরা শুধু গরিবই হচ্ছে। তো এটা না হয়ে যাতে জনগণের মধ্যে একটা ব্যালেন্স থাকে, গরিবরা যাতে আস্তে আস্তে উঠে আসে, আমরা এই পরিবর্তনটা অবশ্যই চাইব। যদি একটু অপ্রাসঙ্গিক, আপনার কাছে আবার একটু যেতে চাই, আপনি যদি কোনো এমপি অথবা মন্ত্রী হতেন, তাহলে আপনি সর্বপ্রথম কি কাজটি করতেন?
সর্বপ্রথম যেটা করতাম সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নতির যে জায়গাগুলো আছে এগুলোকে ডেভেলপ করতাম, বিশেষ করে রিসার্চ বেস, তারপরে হচ্ছে স্কলারশিপ বা এই যে বিষয়গুলো থাকে আর কি, এই বিষয়গুলোর ক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দিতাম। ঠিক আছে, আপনাদের কাছ থেকে অনেক কথাই শুনছিলাম গাজীপুর নিয়ে, আপনারা অনেক আশাবাদী। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনাদের হয়তো ট্রেনও চলে এসেছে। আপনাদের সাথেই কথা মিলিয়ে আমরাও বলতে চাই বাংলাদেশ তার স্বপ্নের স্টেশনের দিকে এই ট্রেনের মতোই তাড়াতাড়ি পৌঁছে যাক, আমরাও সেই কামনা করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ট্রেন তো চলে গেল যাত্রী নিয়ে তার গন্তব্যে। চলুন এবার প্ল্যাটফর্মে অন্য কোনো অপেক্ষমান যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ট্রেনের জন্য অপেক্ষা করছেন মনে হয়। জি, এর জন্য আচ্ছা, কিছু প্রশ্ন করবো আর কি আপনাকে। আমরা আসছিলাম স্টার নিউজ ইলেকশন ট্রাভেল থেকে। আচ্ছা আচ্ছা। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই 12ই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জি। আপনার কাছে কি মনে হচ্ছে সাধারণ মানুষ হিসেবে, নির্বাচন কি সুষ্ঠু হবে এবার? নির্বাচন সুস্থ এবং গ্রহণযোগ্যতা থেকে নির্বাচন 12 তারিখে হবে কিনা এটাতেই আমরা সংখ্যায় আছি। বর্তমান যারা সরকারে আছেন এখন, এরা ঠিকমতো নির্বাচন করতে পারবে কিনা এটার আগ্রহ মানুষের মধ্যে এভাবে আমার মনে হয় যে জাগ্রত নেই, আমাদের মধ্যেও নেই। আমরা সর্বলাস্ট কবে ভোট দিয়েছি এটাই আমরা ঠিকমতো বলতে পারি না। এখন সামনে ভোট হবে কিনা, যদি ভোট হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তবে দেশের ক্ষতি হবে। তো আপনারা কি মনে করছেন আসলে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই দেশের জন্য মূলত কাজ করবে কিনা এবার? এইটা তো প্রত্যেকটা সরকারই এসে এক একটা আপনার ওই মানে গাছে মূলা ঝুলানোর মতো কথাবার্তা বলে যে আমরা এটা দিব সেটা দিব। এটা তো আমরা পাই না, কোনো সরকারের থেকেই পাই না। সব থেকে বেশি খারাপ লাগে বা বেশি আহত হই আমরা যে যারা ব্যবসা করে, যারা ব্যবসা বান্ধব মানুষ, বিজনেস পলিসিটা একদম আমরা মেরে ফেলি। ব্যবসা বান্ধব সরকার কখনোই হয়নি, সিন্ডিকেট বান্ধব সরকার হয়েছে। আমাদের দরকার একটা ব্যবসা বান্ধব সরকার, যে সরকারটা আসলে দেশের উন্নতি হবে, ব্যবসা ভালো থাকলে শিক্ষা উন্নতি হবে, এবং ব্যবসা বাণিজ্য ভালো থাকলে দেশের প্রত্যেকটা সেক্টর সহজ সুন্দর হবে। কি মনে করছেন বিগত সময়ে সরকার ছিল কিন্তু বিরোধী কোনো সংসদে পক্ষ ছিল না যারা হচ্ছে বলতে পারে। তো এবার যেহেতু একটি গণতান্ত্রিক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকার বলছেন তারা দিবেন, বিরোধী দলের ভূমিকা কতটুকু থাকবে? এইটা বলাটা খুব কঠিন। কেন কঠিন? যে আমরা গত 1 বছরে যেভাবে আপনি দেখে আসছি, যদি আমরা মুখে বলি যে অনেক কথা বলাই সহজ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কথা বলা একদমও সহজ না। এখনো আমরা ফেসবুকে কোনো কিছু দিতে গেলে আমরা ভয় পাই। কেন ভয় পাই আমরা নিজেরাই বলতে পারি না। এই আতঙ্কটা আসলে কেন যে কাটে না জানি না। অর্থাৎ আপনার কথা অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা থাকবে। জি অবশ্যই, এটা সেটা সমস্ত সেক্টরে। হ্যাঁ, আমরাও চাই মত দ্বিমতের স্বাধীনতা। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, চলুন আমরা এবার অন্য কোথাও যাওয়া যাক, জানবো আরো ভিন্ন কোনো গল্প। আমরা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে ভবিষ্যৎ তৈরি হয় পরিকল্পনায়, হিসেব আর মেধায়। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নির্বাচন এবং গণভোটের মুখে দাঁড়িয়ে এই তরুণরা কি ভাবছে সেটাই জানার চেষ্টা করব। চলুন। মাঠে দেখি ভালোই আড্ডা চলছে, যাই ওদের সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করি। নির্বাচন নিয়ে কি ভাবনা তাদের সেটাও জানবো। জোর করে তোমরা আসছো ফাইনালে, তোমাদের খেলাই বন্ধ হওয়ার কথা দুই দলেরই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি নাজমুল। আচ্ছা আচ্ছা, ভাইরা মনে হয় আড্ডা দিচ্ছেন না? আপনাদের আড্ডায় একটু অংশীদার হতে চাই। ক্যাম্পাসের এই আড্ডা খুবই প্রাণবন্ত।
যারা ফাইনাল ইয়ারে আছেন তারা হয়তো কয়েকদিন পরে মিস করতে যাচ্ছেন। কি অবস্থা ভাই সবার? জি আলহামদুলিল্লাহ। এতজন বসছেন ক্যাম্পাসের এই প্রাণবন্ত আড্ডায়, কি নিয়ে আলোচনা হচ্ছে আজকে? চ্যাম্পিয়ন দল টেক্সটাইল এবং রানার আপ দল হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এটা নিয়ে আড্ডা হচ্ছিল। চ্যাম্পিয়ন টিম যারা তারা সিভিলকে খোঁচাচ্ছিল যে আমরা রানার আপ হয়েছি এবং রানার আপ হয়েও নাকি আমরা উদযাপন করছি। আচ্ছা, তাহলে হচ্ছে একদল হচ্ছে রানার্স আপ হয়েছে, একদল চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন। যেটা সাধারণত খেলার নিয়ম। আর সেখানে হচ্ছে যারা রানার্স আপ হয়েছে তারা হচ্ছে উদযাপন করছে, যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা উদযাপন করছে। ব্যাপারটা এরকম। এমন। তার মানে হচ্ছে এখানে একটা লেভেল প্লেইং যে ফিল্ডটা সেটা তৈরি হয়েছে মনে হচ্ছে, জি, তাই তো? তাইলে এই কথাটা যখন আসলো তাইলে আমরা একটু নির্বাচন নিয়ে আড্ডা দিই এবার, কি বলেন? প্রার্থীরা নানা রকম মিষ্টি কথা বলেন, ইশতেহার দেন নানা রকম। তো ইশতেহার নিয়ে কে কি বলবেন? আমি একটু বলতে চাই। আচ্ছা, শুনি। এটা ভালো একটা কোশ্চেন। দেখেন, আসলে আমাদের এই মানে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের সাধারণ মানুষের কিন্তু চিন্তাধারা অনেক পরিবর্তন এসেছে। এখন যে সকল দল জনগণের ক্ষমতায় আসতে চায়, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায়, তারা যদি মনে করে যে মানুষকে ভোকাস বাকাস বুঝিয়ে তারাই ক্ষমতায় আসবে, আমি মনে করি এটা কঠিন হয়ে যাবে। এমনকি এই জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে তারা যদি ক্ষমতায় এসে সাধারণ জনগণের যদি ইচ্ছার প্রতিফলন ঘটাতে না পারে, আমার মনে হয় তাদের ক্ষমতায় টিকে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। জনগণের ম্যান্ডেট নিয়েই হচ্ছে আগামীতে যারা সরকার গঠিত হবে সেই ম্যান্ডেট নিয়েই কাজ করতে হবে, আপনাদের ভাষ্য এটাই। এই যে আইসিটি মন্ত্রণালয় আছে, আইসিটি অধিদপ্তর আছে, আপনাদের কি মনে হচ্ছে বিগত সময়ে যারা ছিল তারা কতটুকু কাজ করেছে, সামনে যারা আসবে তাদের কাছে আপনারা কি চাচ্ছেন এই বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য? আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা দেখেছি বিগত দিনে যখন ফ্যাসিস্ট শাসনামলে ছিল, তো আমাদের যখন মুভমেন্টটা চলছিল, আমাদের যখন ভয়েস রেজ করার সময়টা আসছে, তখন আমাদের এই ভয়েসটা কিন্তু থামাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে। আমাদের মেধাবীরা দেশেই যেন পর্যাপ্ত গবেষণার সুযোগ পেয়ে আমরা যেন দেশেই আমাদের কাজগুলোকে, আমাদের মেধাকে ফুটিয়ে তুলে আমাদের দেশের জন্য কিছু করতে পারি। অর্থাৎ নির্বাচিত হয়ে যারা আসবেন তারা হচ্ছে আমাদের যারা এখন স্টাডি করছেন, আপনারা তরুণ প্রজন্ম যারা আছেন, তারা যাতে রিসার্চের যে ফিল্ডটা আছে সেটা যাতে পায়। অর্থাৎ আমাদের এই জিনিসটা ঘাটতি রয়েছে, আপনারা এই জিনিসটা বলছেন। আসিফের কথার সাথে আমি একমত পোষণ করেই বলতে চাই যে দেশে অর্থ পাচারের থেকেও বেশি ভয়াবহ হচ্ছে মেধা পাচার। আপনার দেশ থেকে যদি মেধা পাচার হয়ে যায়, তাইলে বিজ্ঞানের শাখাতে আসলে আপনি যতই ফ্যাসিলিটি দেন, আলটিমেটলি ভালো মানে বেনিফিট পাওয়া সম্ভব না। নির্বাচনের আগে তো অনেক কথাই অনেকে শোনেন, কাছে এসে বুকে টেনে নেন যে আমাকে ভোটটা দিয়েন ভাই। অনেকেই করে, প্রার্থীরা করেন আর কি। যদিও নির্বাচনের কাজে এটা একটি বাংলাদেশের রীতি হয়ে গেছে, কিন্তু নির্বাচনের পরে আসলে আপনাদের কথা কেউ শোনে কিনা, কে বলবেন? আচ্ছা, বিগত সময়ে হয়তো এই প্র্যাকটিসটা ছিল না। শুধু যে তরুণদের কথা তা না, কারো কথাই আসলে খুব বেশি হচ্ছে নেতারা গ্রহণযোগ্য মনে করে না। তারা নির্বাচনের আগে হচ্ছে টুপি দিয়ে হচ্ছে সবার কাছে যায়, কিন্তু নির্বাচনের পরবর্তীতে সেটা ভুলে যায়। এই প্র্যাকটিসটা বাংলাদেশে ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি এই প্রজন্ম এমন কাউকে নির্বাচিত করবে যে হচ্ছে তাদের কথা শুনবে, এবং এই বিশ্বাসটা রেখেই হচ্ছে আমরা নির্বাচন কেন্দ্রে যাবো এবং ভোট দেবো। যাওয়ার আগে সবার কাছ থেকে একটা উত্তর শুনতে চাই, 5 বছর পর কেমন বাংলাদেশ দেখতে চান? আমি হচ্ছে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক একটি দেশ। আচ্ছা, আমি হচ্ছে এমন একটা দেশ চাই যেখানে হচ্ছে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আইনের সুশাসন, রাইট। সামরিকভাবে একটি সমৃদ্ধশীল বাংলাদেশকে দেখতে চাই আমরা। হাদি ভাইয়ের মতোই বলতে চাই যে ইনসাফ এবং জবাবদিহিতামূলক আমি রাষ্ট্রকে দেখতে চাই। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে বাংলাদেশের সমস্ত জনগণের মৌলিক চাহিদা সুনিশ্চিত হবে এবং সেই সাথে সাম্যতা বজায় থাকবে। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশটা আসলে ওয়েল ডেভেলপড হবে, টেকনোলজিক্যাল ওয়েল ডেভেলপমেন্ট হবে। রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে উন্নত হলেও ন্যায়ের মাধ্যমে টিকে থাকে, তাই আমি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই এবং বাংলাদেশকে G20-র একটি সদস্য হিসেবে দেখতে চাই। আমি এমন একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই যেখানে 57 জন সেনা অফিসার হত্যা থেকে শুরু করে শহীদ ওসমান হাদি সকল হত্যাকাণ্ডের বিচার হবে। আপনাদের সবার কথাই শুনলাম। 5 বছর পর আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান? এখন আপনারা কিন্তু স্বাভাবিকভাবে আমাকেও প্রশ্ন করতে পারেন, আপনি 5 বছর পর কেমন বাংলাদেশ দেখতে চান? সে প্রশ্নটা যদিও আসে, আপনারা আমি বলার পর করলেন। আমি 5 বছর পর আপনারা এতক্ষণ যা বললেন সেগুলোর সমন্বয়ে একটি বাংলাদেশ দেখতে চাই, এটা হচ্ছে উত্তর। আর দর্শক, তরুণদের সাথে কথা বলছিলাম আসন্ন 26-এর যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে। তরুণদের একটি আশা, নেতৃত্ব শুধু কথার কোনো বুলি নয়, নেতৃত্ব হবে দক্ষতা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে এমন নেতৃত্ব। আমরাও সেই নেতৃত্ব আশা করছি। ভবিষ্যতে যারা সরকার নির্বাচিত হবেন তারা বাংলাদেশের মানুষের জন্য, সুশাসনের জন্য সেভাবেই কাজ করে যাবেন। এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে। আড্ডা দিয়ে ভালো লাগলো।
মাটি, যেখানে কোনো পোস্টারও লাগে না, মাইকের কোনো আওয়াজও লাগে না, কিন্তু এই মাটিতেই বোনা হয় বাংলাদেশের সবচেয়ে বড় গল্প, খাবারের গল্প। এবার গাজীপুরের কৃষকদের সাথে সেটা নিয়েই কথা বলবো, চলুন। ফসলি জমিতে কৃষকরা আসলে কত সুন্দর করে কাজ করছেন, কিন্তু তারা এই কাজের কতটুকু মূল্যায়ন পান, এই জিনিসগুলো নিয়ে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধানের চারা লাগাইতেছেন মনে হয় না? কথা বলতাম একটু, এদিকে আসেন। তো এই মাটির সাথে কাজ করতে কেমন লাগে কাকা? কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে আমাদের। অভ্যাস হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই। যাক মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই যে ভোট আসে, ভোট চলে যায়, কিন্তু আসলে কৃষকের ভাগ্য কি বদলায়, কি মনে হয় আপনাদের? না, বদলায় না। কারণ হলো আমরা ঠিক মতো সরকার যে আসছিল, আমরা ঠিক মতো সার কীটনাশক, আমরা যে কৃষিকাজ করতে যেগুলো পূর্ণ লাগে আমরা কিছু ঠিক মতো পাই না, সব নিয়ে তারা সিন্ডিকেট করে। অর্থাৎ এই সার তারপরে কীটনাশক যা লাগে এগুলো সব সিন্ডিকেট করে। আচ্ছা, আমরা সাধারণ কৃষক যারা আমরা পাই না। তো এই যে এবার ভোট দিতে যাবেন, আশাবাদী কিনা যে সামনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা কৃষির জন্য কাজ করবে, কি মনে হচ্ছে? হ্যাঁ, আমরা এটা চাই, এরকম একটা সরকার আয়োগ যারা আমরা সাধারণ কৃষক কৃষিকাজ করতে যেগুলো পূর্ণ আমরা লাগে আমরা যেন ঠিক মতো পাই। আমরা তো সরকারের কাছে টাকা চাই না যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেন আমরা বসে বসে খাই। আমরা তো সাধারণ কৃষক যাই, আমরা একটু কৃষিকাজ করতে যেগুলো আমরা লাগে এগুলো যেন আমরা সীমিত দামে আমরা পাই। এখন কি মনে হইতেছে ভাই, এই যে নির্বাচন যে আসছে এতদিন পরে, ভোটটা কি সুষ্ঠু হবে কিনা? আশা করা যায় 100% না, বাকিটা আল্লাহ জানে। 100% না, 100% এখনো শিউর না, আমরা আশা করা যায়। যাইবেন তো এমনি সবাই এবার? সুষ্ঠু ভোট হয় তাহলে আমরা ভোট দিব। তো এই গাজীপুরে মনে করেন আপনাদের এই যে যারা কৃষিকাজের সাথে জড়িত, তাদের আসলে কি কি মানে সংকট আছে এখন, ভবিষ্যতে কি কি সুবিধা হলে আপনার ভালো হয়, এটা কি মনে করতেছেন আপনারা? সংকট ছাড়া কৃষক মানুষ আমাদের তো সার, বিষ, তেল, কৃষি উৎপাদন করতে যা প্রয়োজন হয় এগুলোই তো আমাদের প্রয়োজন। এগুলো হলে তো আমরা সুযোগ সুবিধা হই আমরা যারা কৃষক। বুঝছি, এখন সময় তো আর বেশি নাই। না, বাসায়ও মনে হয় বলছেন গণভোটের ব্যাপারে আপনারা শুনছেন? শুনছি। এবার যে গণভোট হবে, শুনছি। কি শুনছেন কাকা, একটু বলেন তো শুনি। শুনতেছি যে গণভোট হবে, আমরা এই জন্যই তো আশা করতেছি যে ভোট দিলাম। যদি গণভোট হয় এত ভোট দিতে পারবো। বিগত আমরা 15-16 বছর ধরে ভোট দিতে পারি না, যদি এই বছর গণভোট হয় তাহলে ভোট দেওয়ার আশা আছে আর কি। তো এখন যদি এক কথায় সবার কাছে জিজ্ঞেস করি কাকা, এই নির্বাচিত সরকারের কাছে আপনারা কি চান? আমার তো যে কৃষি করতে গেলে যে দেব মূল্য হিসাবে দেখা গেল যে ধান টান করি, ধানের বেলা যখন বিক্রি করবার যায় তখন দেখা গেল যে গৃহস্থী করণের ছায়া আরো লস, অনেক লস। তো এই ভর্তুকি যাতে না দেওয়া লাগে তাহলে যখন কৃষক একটু মোটামুটি বাঁচবো আর কি, এছাড়া তো উপায় নেই। বীজের দাম এখন বাজারে অনেক বাড়তি, তাই তো? বীজের দাম অনেক বাড়তি, বীজের দাম যেটা করে দেয় আনো লাগে, আজকে এক বাজার কালকে আরেক বাজার। তো আসলে এখন থেকে যে নির্বাচন আসছে, এই নির্বাচনের 5 বছর পর কেমন বাংলাদেশ চান আপনি? সুষ্ঠু একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা। আপনি কেমন বাংলাদেশ চান? আমি বাংলাদেশ বলতে চাই যাতে স্বাধীন মতো বাংলাদেশে চলতে পারি। কাকা আপনি কেমন বাংলাদেশ চান? ভালো। ভালো? কাকা আপনি কেমন বাংলাদেশ চান? আমরা সুন্দর এবং সবুজ কৃষি বান্ধব বাংলাদেশ চাই। কাকা আপনি কেমন বাংলাদেশ চান? আমরা সুন্দর একটা স্বাধীনতা নির্বাচন একটা হোক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক, আমরা কৃষক যাতে বাংলাদেশে চলতে পারি, সুখে থাকতে পারি। আমরা কৃষকের লাগে যা কিছু লাগে তাই আমরা সঠিকভাবে পাই। নির্বাচনের দিনে ব্যালটের লাইনে দাঁড়িয়ে এই মানুষগুলোই দেশের শক্ত ভিত্তি। এখন দেখা যাক এই শক্ত ভিত্তি নির্বাচনের পরে প্রার্থীরা কতটুকু শক্ত রাখেন।
গাজীপুরের পথে খুব সুন্দর একটি সড়ক ধরে আমরা এগোচ্ছিলাম, আর এই সড়কটির পাশেই আমরা একটি খামার দেখতে পাচ্ছি। গরু বাঁচাতে তো ঘাস দরকার, কিন্তু খামারি বাঁচাতে কি দরকার সেটাই আমরা এখানকার খামারির কাছ থেকে জানার চেষ্টা করব। চলুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আমি নাজমুল। জি আমি দুবাই। তো আমরা ইলেকশন ট্রাভেল থেকে আসছিলাম আর কি স্টার নিউজে। তো খামারি হিসেবে মানে আপনারা কি চিন্তা ভাবনা করছেন সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো আর কি। এমনিতে কি অবস্থা ভাই খামারে? আসলে এখন আমরা যতদূর জানি খামার করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসছে, বিশেষ করে খাবারের দাম আমরা যতদূর জানি, তারপর আরো মেডিসিনের দাম, এগুলা কি বাড়তি মনে হচ্ছে? হ্যাঁ অনেক বাড়তি, বিশেষ করে যেগুলা বিদেশ থেকে আমদানি করা হয় ওইগুলা অনেক বাড়তি। সিন্ডিকেটের জন্যই অনেক কিছু করা সম্ভব হয় না আর কি। কি কি গরু আছে ভাই? দেশি নাকি? হ্যাঁ দেশি আছে, শাহিওয়াল আছে, মিক্সড আছে, আচ্ছা ক্রস ব্রিডিং যেটা বলে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই হ্যাঁ। কোনটা শাহিওয়াল কিংবা এগুলা অধিকাংশ দেখি ক্রস ব্রিডিং আর কি, আবার দেশিও আছে। নির্বাচনের সময় তো আসলে যারা আসেন এই প্রার্থীরা ইশতেহার দেন, সেখানে আসলে খামারিদের নিয়ে কোনো কথা বলেন কিনা তারা, অথবা আপনাদের গাজীপুরে এখানে যারা স্থানীয় আপনারা খামারি আছেন তাদের কাছে এই প্রার্থীরা আসেন কিনা নতুন কোনো বার্তা নিয়ে, অথবা ভবিষ্যতে তারা এই খামারিদের নিয়ে কাজ করবে এমন কোনো কিছু বলে আপনাদের? না সরাসরি খামারদেরকে নিয়ে বলে না, তবে সামগ্রিক সব বিষয় নিয়ে বলে যে আমাদেরকে নির্বাচিত করেন, এই সুযোগ সুবিধা দিব, এই সুযোগ সুবিধা দিব। এই যে সামনেই নির্বাচন, একটা নির্বাচিত নতুন সরকার আসবে, তাদের কাছে আসলে আপনারা কি প্রত্যাশা করছেন? আসলে এই ডেইরি সেক্টর, মাংস উৎপাদন সেক্টর, এটা কিন্তু কৃষি সেক্টরের মধ্যেই পড়ে। তো কারণ কৃষি বাঁচলে, খামারি বাঁচলে দেশ বাঁচবে, এটাই স্বাভাবিক। তো আমরা চাই আর কি এই খাতটার মধ্যে আরও বিশেষ নজর দেওয়ার জন্য। এবং দুধ এবং মাংসর যে চাহিদা বাংলাদেশের, আমদানি করতে হবে না, এখান থেকে পূরণ করা সম্ভব। আচ্ছা আচ্ছা, অর্থাৎ যদি সরকারের সুনজর পড়ে, হ্যাঁ দেশেই সব উৎপাদন করা সম্ভব, বাইরে থেকে আমদানি প্রয়োজন না। তো দুধের কথা যখন আসলো, আমরা ওইদিকে মনে হয় আপনার দুগ্ধ উৎপাদনকারী গরু ছিল, ওইদিকে একটু ঘুরে আসি ভাই, চলো। ভাই দুগ্ধ উৎপাদনকারী শেড মনে হয় এটা? হ্যাঁ এটা দুগ্ধ উৎপাদনকারী শেড। সবগুলোই মোটামুটি দুধ দেয়? হ্যাঁ সবগুলোই দুধ না, একসাথে তো দুধ দেয় না, কিছুটা আছে দুধ দিবে গর্ভবতী যখন 8 মাসে গর্ভবতী হয় তখন দুধ স্টক থাকে আর কি। এমনি কি পরিমাণ দুধ দেয় এগুলো? এগুলো আমরা 15 লিটার দেয়, 20 লিটার, 30 লিটার। এটা 30 লিটার হবে। 30 লিটার? এটা ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। ভাই অনেকক্ষণ ধরে তো গল্প করলাম, একেবারে শেষের দিকে আপনাকে বিরক্ত করলাম, অনেকক্ষণ ধরে বিরক্ত করলাম। শেষের দিকে যদি জানতে চাই আসলে 5 বছর পর বাংলাদেশকে কিরকম দেখতে চান? 5 বছর পর বাংলাদেশকে সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত এবং বেকার মুক্ত দেখতে চাই। আপনার যেসব প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আগামী নির্বাচিত হয়ে সরকার যারা আসবেন তারা পূরণ করবেন, আমরাও সেটা প্রত্যাশা করি। জি ভালো থাকবেন। জি আপনার সাথেও ভালো লাগলো, অনেকক্ষণ সময় দিয়ে ভালো লাগলো। সাইকেলের চাকার ভ্রমণের সাথে গাজীপুরের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আজকে গাজীপুরের সাধারণ মানুষের সব কথাই শুনলাম, কিন্তু এরকম অসংখ্য আরো গল্প বাংলাদেশের বিভিন্ন শহর গ্রামগঞ্জে ছড়িয়ে আছে। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো জেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টার নিউজের সাথেই থাকুন।